পাকিস্তান যুদ্ধের কারণে কিছু ফেনোমেনা, কিছু কথা, কিছু প্রোপাগান্ডা আমরা গিলে খেয়েছি বা আমরা কনসিয়াসলি মেখে নিয়েছি নিজেদের গায়ে, অথবা নিজেরা এই ব্যাপারগুলোতে পার্টিসিপেট করেছি। আমরা আজ পর্যন্ত কখনো প্রতিরক্ষাতে কি খরচ হয়, কি বাজেট হয়, আমরা কিছুই জানি না। একদম এটা জনসম্মুখে কিন্তু আসে না অনেক কিছুই। কাবা স্টোরির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছে রিপন এবং প্রভা। রিপন, আপনি দেখেছেন তো যে আমরা গত পর্বটা করেছি হলো মানবিক করিডোর নিয়ে। সেইখানে আমরা মানবিক করিডোরটা কি, এটা কোন পর্যায়ে আছে, এগুলো একটু বোঝার চেষ্টা করেছি। আপনার কাছে জানতে চাই যে এখন সীমান্ত পরিস্থিতিটা কেমন দেখছেন আপনি? সীমান্তের যে পরিস্থিতি এখন, সেগুলো সব কনফিউজিং লেভেলে আছে আর কি। ওখানের বিভিন্ন রকম ইনসিকিউর এলিমেন্টসগুলো একটু নড়বড় হয়ে আছে আমার কাছে মনে হচ্ছে। পাশাপাশি ওখানে যে বিভিন্ন রেজিস্ট্যান্স বা টেনশনগুলো আছে, সেগুলো রিডিউস করার ক্ষেত্রে এখনও সে পরিমাণ পর্যাপ্ত পদক্ষেপ এখনও নেওয়া হয়নি, যার ফলশ্রুতিতে ওখানে যে টেনশনগুলো গ্রো করছে সেগুলো বাংলাদেশের ভবিষ্যৎকে নির্ধারণ করে দেবে। আমার কাছে মনে হয় যে ওখানে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজার, এই দুটোকে আলাদা করে দেখবার যে আগের যে প্রবণতা, সেখান থেকে আমাদের কাছে বেরিয়ে এসে দুটোকে নয়, শুধু ওইদিকে ভারতের নাগাল্যান্ড থেকে শুরু করে বা সেভেন সিস্টার যে বর্ডার, সেগুলো বর্ডার থেকে আমাদের কক্সবাজারের শাহপুর দ্বীপ পর্যন্ত এটাকে দেখতে হবে, একই কানেকশনে দেখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, সেটা হলো যে জাতীয় নিরাপত্তা ভাবনা যেটা বাংলাদেশে, এইটাতে কি আপনি কোনো ফান্ডামেন্টাল পরিবর্তন দেখছেন আগের সরকার এবং এই এখনকার সরকার, এবং এর সাথে ধরেন মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গাদের ফেরত পাঠানো, করিডোর ইস্যু, এগুলোর কোনো সম্পর্ক আপনি দেখছেন? এটা বলাটা একটু নিজের জন্য দুঃখজনক হয় যে আমরা যখন ন্যাশনাল সিকিউরিটির কথা বলছি, আপনাকে আমাদের দেখতে হবে আমাদের সাতক্ষীরার মানুষগুলো সিকিউর কিনা, ক্লাইমেট চেঞ্জ ও সিকিউরিটির অংশ, তাদেরকে আমরা সিকিউরিটি দিতে পেরেছি কিনা। আমরা যদি বলি হচ্ছে আমাদের যে স্টেট রান যে ওয়েবসাইটগুলো আছে বা আমাদের ইন্ডিভিজুয়াল রান যে ওয়েবসাইটগুলো আছে, সেগুলো সিকিউর কিনা। হ্যাঁ, পাশাপাশি আমাদের যে চিটাগং হিল ট্র্যাক্সের সাথে আমাদের যে দীর্ঘদিনের দূরত্ব আমরা তৈরি করে রেখেছি, বিভিন্নভাবে তৈরি করে রেখেছি, বিভিন্ন ফাঁদে তৈরি করে রেখেছি, বিভিন্ন অ্যাসাইনমেন্টের মাধ্যমে তৈরি করে রেখেছি, সেগুলো আমরা সিকিউর করতে পেরেছি কিনা। পাশাপাশি আমাদের এখানে 1.3 মিলিয়নের মতো গেস্ট আছে, রোহিঙ্গা কমিউনিটি আছে, সেগুলোকে আমরা সেভাবে অ্যাকনোলেজ করতে পেরেছি কিনা। পাশাপাশি আমাদের এখানে বিহারের যে লোকগুলো আছেন, বিহারি হিসেবে আমরা যাদেরকে চিনি জেনেভা ক্যাম্পের, তাদেরকে আমরা অ্যাকনোলেজ করতে পেরেছি কিনা। আমাদের আরেকটা বড় ফোর্স ইউথদের জন্য আমরা এমপ্লয়মেন্ট এনশিওর করতে পেরেছি কিনা, আমাদের জব অপরচুনিটি ওপেন করতে পেরেছি কিনা। এগুলো প্রত্যেকে কিন্তু ন্যাশনাল সিকিউরিটির অংশ। ন্যাশনাল সিকিউরিটি ওয়েপেন নয়, ন্যাশনাল সিকিউরিটি প্রোটেক্ট ওয়েপেন দিয়ে করা যায় না। আমরা সবসময় নিরাপত্তা মানেই চিন্তা করি যে বর্ডার নিরাপত্তা মানেই যুদ্ধ, অস্ত্র, কিন্তু রিপন যে ভাবনাটা আনলো, আপনি একজন সমাজকর্মী, রাজনৈতিক কর্মী হিসেবে এটাকে কীভাবে দেখেন? আমি যে প্রশ্নটা রাখতে চাই, আমার কাছে মনে হয় যে এই ধরনের আন্তর্জাতিক চুক্তিগুলো, সেইটা আসলে এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট করতে পারে কি না, এটা একটা অনেক বড় প্রশ্ন। কারণ পার্লামেন্টে যদি নির্বাচিত প্রতিনিধিরা এটার সাথে না থাকে, মানে আমি তো পার্লামেন্টটা তৈরি করি কারণ ওখানে হচ্ছে জনপ্রতিনিধি বসে, তাদের এখানে সিদ্ধান্ত ছাড়া এই ধরনের আন্তর্জাতিক নানাবিধ চুক্তি আসলে ইন্টারিম এই অবস্থায় করতে পারে কিনা এবং তার এইটা দায়িত্বের মধ্যে পড়ে কিনা। কারণ ইন্টারিমের কিন্তু অনেক রকমের ছোট ছোট দায়িত্ব কিন্তু আছে, কিছু আশু কর্তব্য আছে, এবং এই ধরনের আশু কর্তব্যের কথা বিভিন্ন নাগরিক পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে যে আপনার কিছু আশু চেঞ্জ লাগবে, সব আপনাকে করতে হবে না, কিছু জিনিস নির্বাচিত সরকারকেই করতে হয় এবং সেটাই করতে হবে, সেটাই নিয়ম একটা রাষ্ট্র চলার জন্য। আমরা যদি একটু 1.5 দশক আমাদের যে শাসন আমল থেকে আমরা বের হয়ে আসলাম, সেটাকে যদি আমরা দেখি, ওই সময় যে এই যে আদানি চুক্তিগুলো হয়েছে বা রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তিগুলো বা এই ধরনের ডেভেলপমেন্ট বলে উন্নয়নের নামে নানাবিধ যে আন্তর্জাতিক চুক্তিগুলো করা হয়েছে, সেগুলো কিন্তু মানে মানুষ গ্রহণ করেনি এবং এজন্য মুভমেন্টও হয়েছে প্রচুর। কিন্তু আবার আমরা বিভিন্ন মাধ্যমে শুনতে পাই যে আসলে টেকনাফ, শিলখালী ওদিক দিয়ে আসলে একটা যাতায়াত শুরুই হয়ে গেছে। তো আপনি একেবারে মাঠের অভিজ্ঞতা, মাঠের জানা থেকে আপনি কি বলেন? এটা ইউএন তার তরফ থেকে বলে দিয়েছে তারা এনগেজড না, এটা সত্য। হ্যাঁ,
আরেকটি ব্যাপার হচ্ছে বাংলাদেশ সরকার বলছে হচ্ছে চুক্তি হয়নি, এটারও সত্যতা আছে। চ্যানেল আর করিডোরের মধ্যে তফাৎ পার্থক্যগুলো ব্যাপারগুলি কীভাবে ডিফাইন করবে, এগুলো অনেকগুলো ক্লারিফিকেশনের দরকার আছে, অ্যাসেসমেন্টের দরকার আছে, ফিজিবিলিটির দরকার আছে। এগুলো নিশ্চয়ই সরকার করবে, অথবা আমারও রিকমেন্ডেশন যে এটা ন্যাশনাল সিকিউরিটি লিঙ্ক আপ যেহেতু হচ্ছে, মানুষ যেহেতু কথা বলছে, ন্যাশনাল সিকিউরিটি যেহেতু, ন্যাশনাল সিকিউরিটি মানে মানুষের কাছেও ট্র্যাডিশনাল, সে পুরনো রাষ্ট্রের ভাবধারণা যে মানুষের অধিকার পূরণ করার দরকার নাই, জাস্ট রাষ্ট্রের যে টেরিটরিটা ডিফেন্ড করা, অস্ত্র দিয়ে হোক, বল্লম দিয়ে হোক, তীর দিয়ে হোক, এটা হচ্ছে ট্র্যাডিশনাল। বাট মডার্ন ন্যাশনাল সিকিউরিটি অনেক বেশি বদলে গেছে। এই যে আমাদের দেশে বাজেট আসছে 2 জুন, বাজেট প্রকাশিত হবে, আমি তো চোখ রাখছি এই জায়গায় যে আমাদের মিলিটারি বাজেটটা কত হয়। আমরা আজ পর্যন্ত কখনো প্রতিরক্ষাতে কি খরচ হয়, কি বাজেট হয়, আমরা কিছুই জানি না, একদম এটা জনসম্মুখে কিন্তু আসে না অনেক কিছুই। এবার যে ন্যাশনাল সিকিউরিটির জন্য কি কেনা হয়, একটা সময় মাঝে যে অনেক রকমের হচ্ছে ইসরায়েল থেকে সার্ভেলেন্স কিছু যন্ত্রপাতি কেনা হয়েছিল 2019 সালে, হ্যাঁ, মানে যে ইয়েটার কথা বললো, চুক্তিটার কথা, সফটওয়্যারটার কথা বললো, সেই জিনিসগুলো কেনার চুক্তির খবর কিন্তু আমরা অনেক পরে পেয়েছি, 2022 বা 23 সালে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে এটা আসলো। তো এই যে আমাদের না জানিয়ে বা আমাদের আমরা ট্যাক্সের টাকা দিচ্ছি বা ভ্যাটের টাকা দিচ্ছি, জনগণ এখন পর্যন্ত যে বাচ্চাটা জন্মায় সে বাচ্চাটার মাথার উপরে 96,000 টাকা ঋণ, এইভাবে কিন্তু আমার দেশ এখনও চলছে। সেখানে আমি তো আসলে ব্যয় সংকোচন নীতিতে যাব, কিন্তু আমি দেখছি যদি মিগ কেনার কথাটা সত্য হয়ে যায় তাহলে আমি বলবো যে আমি দেখছি যে আসলে এই জিনিসগুলো, এই প্রতিরক্ষা, এই ন্যাশনাল সিকিউরিটির নাম করে আসলে অনেক কিছু করা হচ্ছে, কিন্তু জননিরাপত্তার যে মূল জায়গাটা, এবং অনেক এই গণভ্যুত্থানের পরে অনেক পুলিশের সাথে আমার কথা হয়েছে যারা একেবারে হচ্ছে মাঠ পর্যায়ের পুলিশ, গ্রাম পুলিশ বা এই ধরনের পোস্টে কাজ করে, তারা তাদের কিন্তু যাতায়াত ভাড়াটা, তারা বলছে যে আপা আমরা যে তদন্ত করার জন্য আরেকটা জায়গায় যাব, আমাদের যে ভাড়াটা, সেই ভাড়া তাদের জমে আছে 30-40 হাজার টাকা করে, সে টাকা তো পায়নি। তা আমার তো আইন শৃঙ্খলা বাহিনী, জননিরাপত্তা বাহিনী যদি আমি তাকে বলি, সে তো একেবারে মানুষের কাছে, তা সেই বাহিনীটাকে কিন্তু দেখা হয় না। রাষ্ট্র জনগণকে শুধুমাত্র তাদের বিজনেসের জন্য কনজিউমার দেখতে চায় না নাগরিক দেখতে চায়, এটা প্রশ্ন। যদি নাগরিক দেখতে চায় তাহলে কিন্তু অনেক কিছুরই আসলে সমাধান হয়ে যায়, যে আমি দেখতে চাচ্ছি যে রাষ্ট্র, আমি নাগরিক এবং এটা একটা ব্যবস্থাপনা, আমরা আমাদের সাথে এইভাবে একটা সামাজিক চুক্তি আছে। আর এখানে আপনি বলেছেন যে এখানে ভারতের স্বার্থ আছে, যে চীনের স্বার্থ আছে, এখানে রাশিয়ার স্বার্থ আছে, সাউথ কোরিয়া, জাপান, বিভিন্ন বড় বড় শক্তিধর দেশের স্বার্থ আছে। এখন আমাদের মতো একটা দেশ এই স্বার্থের দ্বন্দ্বের ভেতরে প্রবেশ করাটা কি মানে অবশ্যম্ভাবী, যে আমাদেরকে যেতেই হবে, এবং এটার ঝুঁকিটা কি? বে অফ বেঙ্গল আমাদের জন্য একটা বড় বড় অপরচুনিটি। আমাদের মাতাবাড়ি বন্দরটা তৈরি করা হয়েছে এই অপরচুনিটিগুলোকে আনলক করা, আরোগুলো অপরচুনিটিকে আমাদের এখানে অপরচুনিটি ওপেন করে দেওয়া। এটাই হচ্ছে কি, ইভেন আপনি দেখবেন চিটাগং বন্দরের তুলনায় এটাকে বেশি অ্যাটেনশন দেওয়া হচ্ছে এখন। গেল বছর আমরা বণিক বার্তার থ্রুতে সম্ভবত জেনেছি হচ্ছে চিটাগং বন্দরের ফান্ড কমিয়ে মাতাবাড়ি বন্দরের দিকে সেগুলো শিফট করা হবে আস্তে আস্তে। এখন আসি যে বন্দর সাথে কানেক্টেড, দেখেন আমাদের এখানে একটা রিফিউজি হাব আছে, আমাদের এখানে ট্যুরিজম হাব আছে, আমাদের এখানে সি আছে, মানুষ আছে, অনেক কিছু আছে। পাশাপাশি একটা প্রবাবল কনফ্লিকচুয়াল এরিয়া হয়ে যাচ্ছে, ব্যাটল ফিল্ড হয়ে যাচ্ছে যে জায়গাটা, যেখানে হয়তো সম্ভাবনা রয়ে গেছে যে এই কনফ্লিক্টটা চলমান থাকবে, এরকম কথাও আমরা শুনতে পাচ্ছি বা আমাদের মেজারমেন্টে ওটা আসছে। রাখাইন আমাদের চেয়ে পিছিয়ে, রিসোর্স আছে ইউটিলাইজ করার সুযোগ নেই। আমরা সেখানে আমাদের ইনস্টিটিউশন বাড়াতে পারি, বিজনেস সেন্টার তৈরি করতে পারি, আমরা সেখানে আমাদেরও একটা ডমিনেশন তো আমরা করতে পারবো, কিন্তু আমাদের একটা প্রেজেন্স ওখানে আমাদের রাখাটা জরুরি, যাতে করে আমরা আমাদের এই গ্রাউন্ডে, বে অফ বেঙ্গল গ্রাউন্ডের পাশে কোস্টের সাথে লাগোয়া একটা বন্ধুত্ব আমরা পেতে পারি। কিন্তু আমরা তো পার্টিসিপেটেড না হোক, আলোচনাটা তো করতে হবে, শুরু করতে হবে যে কী চাই, কী দেব, কী দিতে পারবো, কী নিতে পারবো। এখানের যে ইন্টেলেকচুয়াল, সে রাখাইনে পরিচিত কিনা, রাখাইনের যে ইন্টেলেকচুয়াল সেখানে পরিচিত। আমাদের ইন্ডিয়ার সাথে যে পরিমাণ কানেকশন বা তার পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের সাথে যে পরিমাণ কানেকশন আছে বা কালচারাল কানেকশনগুলো তৈরি হয়েছে, আমাদের এখানে কালচারাল কানেকশন তৈরি হয়নি। এগুলো তো আমাদের তো কমাতে হবে, এই দূরত্ব কমাতে হবে। আমাদের টেনশন কমাতে হলে কালচারাল দূরত্ব কমাতে হবে, এগুলোকে ফ্রেন্ডশিপের জায়গাতে অ্যালাই করতে হবে, অস্ত্র নয়।
অস্ত্র দিয়ে কথা বলা যায় না।